একি মা, আপনারা তো সেই তখন থেকে শুধুমাত্র শিলার জন্যই বিভিন্ন রকমের শাড়ি, লেহেঙ্গা আরো কত ভালো ভালো জামা কাপড় দেখাচ্ছেন, কিন্তু আমার জন্য আপনারা কিছুই নিয়ে আসেননি। তাহলে আমি শিলার বিয়েতে কি পরে স্টাইল করব? কাবেরীর কথা শুনে তার শাশুড়ি মা বিরতী দেবী এবং ননদ শিলা ভীষণই বিরক্ত বোধ করে। আসলে কিছুদিন পরেই কাবেরীর ননদ শিলার বিয়ে। এখন থেকে শিলার জন্য বিভিন্ন রকমের শপিং করা শুরু হয়ে যায়। বিয়ের সময় হবু বউয়ের জন্য শপিং করাটা কতটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা কাবেরী বুঝতে চায় না, কারণ সে শুধুমাত্র নিজের শাড়ি, জামা কাপড় এবং লেহেঙ্গা কেনার জন্য ব্যস্ত থাকে। এরকম কথা কেন বলছো? কিছুদিন পর তোমার ননদের বিয়ে, আর ওর জন্য শাড়ি, জামা কাপড়, লেহেঙ্গা কিনবো না তো কার জন্য কিনবো? তাছাড়া আমার মেয়ে বেশি শপিং করতে পছন্দ করে না, কিন্তু বিয়ের সময় একটু তো শপিং করতেই হবে। তুমি শুধু শুধু আমার মেয়েকে কথা শোনাচ্ছ। এতে কথা শোনানোর কি আছে মা? আপনারা দুজনে মিলে কখন শপিং করতে গেছেন আমি তো জানতেই পারলাম না। আমারও তো আমার ননদের বিয়েতে সুন্দর করে সাজতে ইচ্ছা হয়। এমনিতেই আমি মেহেন্দির দিন কি পরবো, গায়ে হলুদের সময় কোন শাড়ি পরবো, এমনকি বিয়ের রিসেপশনে কি জামা কাপড় পরবো, সেই নিয়ে চিন্তায় চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেছে। আর তার উপর আপনি আপনার মেয়ের জন্যই শুধু শাড়ি, জামা কাপড় কিনে নিয়ে এসেছেন। আমি শুধু সেটাই বলেছি। বৌদি, এই কিছুদিন আগেই তো তুমি একটা 1 লক্ষ টাকা দাম দিয়ে বেনারসি শাড়ি কিনেছো। তার আগে বিয়ের সময় অনেক দামি দামি শাড়ি উপহার পেয়েছো, অনেক শাড়ি কেনাকাটাও করেছো। সুতরাং তুমি চাইলেই ওই শাড়িগুলো পরতে পারো। অত দামি দামি শাড়ি তুমি তো একবারের বেশি পরোনি, তাই আমার বিয়ের সময় তুমি ওই শাড়িগুলো পরে নিও, দেখবে তোমাকে খুব সুন্দর লাগবে। তোমাকে বেশি চিন্তা করতে হবে না, নিজের জন্য শাড়ি, জামা কাপড় কিনে নিয়ে এসেছো, তুমি তোমারটা চিন্তা করো। অসহ্যকর মেয়ে একটা। এই বলে কাবেরী তার ননদের ঘর থেকে চলে যায়। আসলে কাবেরীর মনে এখন একটাই উদ্দেশ্য, যেন ননদের বিয়েতে তাকে সব থেকে সুন্দর দেখতে লাগে। এভাবে দেখতে দেখতে 2-1 দিন কাটে, আর একদিন কাবেরী নিজের জন্য শপিং করতে বেরোয়। সবাই তো শপিং মল থেকে জামা কাপড় কেনে, কিন্তু আমি দামি দামি কাপড় কিনে নিয়ে এসে দর্জির দোকানে দিয়ে দেব, তারপর আমি আমার নিজের জামা কাপড় নিজের মতো করে স্টাইল করিয়ে নেব। এই ভেবে কাবেরী অনেক দামি দামি সালোয়ার স্যুট, বেনারসি কাপড়, তার সাথে চুড়িদারের পিস কাপড়, লেহেঙ্গা তৈরি করার দামি দামি শাড়ি ইত্যাদি কিনে নেয়। সেই সমস্ত কিছু নিয়ে সে পাড়ার দর্জির দোকানে চলে যায়। দাদা, আমাকে আপনি আলিয়া ভাট ডিজাইনের লেহেঙ্গা, দীপিকা পাদুকোন ডিজাইনের বেনারসি শাড়ি আর ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর ডিজাইনের সালোয়ার স্যুট বানিয়ে দেবেন। আমি কিন্তু আমার ননদের বিয়েতে খুব সুন্দরভাবে স্টাইল করতে চাই। কাবেরীর কথা শুনে দর্জি তার জন্য সুন্দর সুন্দর শাড়ি, জামা কাপড় তৈরি করতে শুরু করে। এভাবেই কাবেরী শুধুমাত্র নিজের জামা কাপড়ের পেছনেই 10 লক্ষ টাকা ব্যয় করে ফেলে। তার স্বামী যেহেতু অনেক বড় লোক আর তাদের পরিবারের টাকার কোনো হিসাব নেই, তাই সে নির্দ্বিধায় এরকম করে টাকা উড়িয়ে খরচা করে বেড়ায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। বৌদি, আমি যেই দোকান থেকে আমার বিয়ের জন্য বেনারসি শাড়ি কিনেছি, সেখানে আমার ব্লাউজটা বানাতে দেওয়া আছে। তুমি আমার সঙ্গে আজকে যাবে? আমি আর তুমি গিয়ে ব্লাউজটা নিয়ে আসবো, কারণ মা তো এখন আত্মীয় স্বজনদের নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ চলো, কারণ আমার একটা শাড়ি কেনা বাকি আছে। আমি তোমার বিয়ের অনুষ্ঠানগুলোর জন্য ভালো ভালো দামি দামি শাড়ি, জামা কাপড় বানিয়ে ফেলেছি, কিন্তু সঙ্গীতের জন্য কোনো ভালো শাড়ি কেনা হয়নি। এই সুযোগে আমি একটা ভালো শাড়ি কিনে নেব। এই বলে কাবেরী তার ননদকে নিয়ে বেনারসি শাড়ির দোকানে চলে যায়। সেখানে গিয়ে কাবেরী নিজের জন্য দামি দামি শাড়ি পছন্দ করতে শুরু করে। আচ্ছা বৌদি, আমার বিয়েতে পরবে বলে তুমি তো অনেক দামি দামি শাড়ি, জামা কাপড় কিনেছো, কিন্তু কোথায়? আমাকে তো একটাও শাড়ি কিনে দাওনি। আমাকে একটা শাড়ি কিনে দাও না। না না, আমার কাছে অত টাকা নেই। তোমার দাদা শুধুমাত্র আমার শাড়ি কেনার জন্যই টাকা দিয়েছে, তাই আমি এখন তোমাকে শাড়ি কিনে দেওয়ার টাকা খরচা করতে পারবো না। বৌদির মুখে এরকম কথা শুনে শিলার খুবই খারাপ লাগে, তাই শিলা চুপচাপ চেয়ারের উপর বসে পড়ে। অন্যদিকে কাবেরী লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রকমের সুন্দর সুন্দর শাড়ি নিজের গায়ে পরে আয়নার সামনে দাঁড়িয়ে স্টাইল করতে থাকে। আসলে সে ইচ্ছা করে তার ননদকে জ্বালাতন করার চেষ্টা করে। কাবেরী, দেখো, তোমার বিয়েতে সঙ্গীতের অনুষ্ঠানের দিন আমি এই লাল শাড়িটা পরবো, তাহলে আমাকে দেখতে খুব সুন্দর লাগবে বলো? মানে পুরো অনুষ্ঠানে সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে আর তোমাকে কেউ পাত্তাই দেবে না। হ্যাঁ সত্যি তোমাকে ভালো লাগবে, আমাকে পাত্তা দিক কিংবা না দিক, বিয়ে তো আমারই। সুতরাং আমি হলাম অনুষ্ঠানের মেন ক্যারেক্টার, তাই আমি অত চিন্তা করছি না। অনুষ্ঠানের মেন ক্যারেক্টার হওয়া আমি বার করে দেব। আমি হব তোমার বিয়ের মেন ক্যারেক্টার আর তুমি হবে সাইড ক্যারেক্টার।
এমনই ভাবনা চিন্তা করতে করতে কাবেরী নিজের জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি জামা কাপড় কিনে নেয়। ম্যাডাম, আপনি যেহেতু আমার দোকান থেকে 5 লক্ষ টাকা শাড়ি কিনলেন, তাই আপনাকে একটা অন্য শাড়ি উপহার দেওয়া হলো। এই শুনে কাবেরী খুবই খুশি হয়, কিন্তু তখনই তার মাথায় একটা বদমাইশি বুদ্ধি খেলে ওঠে। শিলা, তুমি আমার কাছ থেকে শাড়ি চাইছিলে তো, এই নাও, এই ফ্রিতে পাওয়া শাড়িটা আমি তোমাকে দিয়ে দিলাম, কারণ এই শাড়ির রংটা আমাকে মানাবে না। এরকম রঙের শাড়ি তোমার মতো চাপা গায়ের রঙের মেয়েদের সঙ্গেই যায়, তাই তুমি বরং তোমার বিয়ের অনুষ্ঠানে আইবুড়ো ভাতের সময় এই শাড়িটা পরে নেবে। তুমি শেষ পর্যন্ত আমাকে একটা ফ্রিতে পাওয়া শাড়ি উপহার দিলে, আর বলছো আইবুড়ো ভাতের সময় এই শাড়িটা পরতে? কোনো দরকার নেই বৌদি, আমি এই শাড়িটা নেব না, কারণ মা আমাকে অনেক ভালো ভালো শাড়ি কিনে দিয়েছে। শিলা এরকম বললে কাবেরী আরো হিংসায় জ্বলে ওঠে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। ইতিমধ্যে বাড়িতে বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন আসতে শুরু করে দেয়। বাড়িতে সবসময় বিভিন্ন ধরনের রান্না বান্না হয়, নানান রকম মিষ্টি তৈরি করা হয়। এমন সময় শিলা নিজে সাজগোজ করতে ব্যস্ত থাকে, কিন্তু তার সাথে তালে তাল মিলিয়ে কাবেরীও কম যায় না। প্রত্যেকদিন বাড়ির বৌমা আত্মীয় স্বজনদের কোনো খেয়াল না রেখেই পার্লারে পার্লারে ঘুরে বেড়ায়। একদিন, বৌমা, আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির পক্ষ থেকে অনেক আত্মীয় স্বজন এসেছে, তাই তুমি আজকে ওদেরকে একটু রান্না বান্না করে খাওয়াও, কারণ আজকে আমি আমার মেয়েকে নিয়ে মেহেন্দি আর্টিস্ট বুক করতে যাব। না না, 2 দিন পর আমার একমাত্র ননদের বিয়ে, আমি এখন যদি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করি তাহলে আমার গায়ের রং কালো হয়ে যাবে। এমনিতেও কালকে সন্ধ্যাবেলা আমি ব্রাইডাল ফেসিয়াল করে এসেছি, তাই আমি রান্না বান্না করতে পারবো না। এত সুন্দর সুন্দর শাড়ি জামা কাপড় পরে রান্নাঘরে গেলে আমার তো ড্রেসগুলো নষ্ট হয়ে যাবে। আমার মেয়ে ব্রাইড হবে আর তুমি ব্রাইডাল ফেসিয়াল করে এসছো? তুমি পারো বটে, মানে তুমি রান্না বান্না করবে না তাই তো? তুমি এরকম দামি দামি শাড়ি পরে বউ সেজে ঘুরে বেড়াচ্ছ, ননদের বিয়েতে এরকম দামি দামি ড্রেস পরে ঢং করার কি আছে? ঠিক আছে, ছাড়ো এসব, আমি রান্না বান্না করছি, তুমি আমার মেয়েকে নিয়ে মেহেন্দি আর্টিস্ট বুক করে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে কাবেরী তার ননদকে নিয়ে মেহেন্দি আর্টিস্ট বুক করতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে কাবেরী মেহেন্দির ডিজাইন দেখিয়ে নিজের জন্য ভালো ভালো মেহেন্দির ডিজাইন পছন্দ করে, আর সেখানেও তার ননদ পিছিয়ে থাকে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। সঙ্গীতের অনুষ্ঠানের দিন ননদ এবং বৌদি দুজনে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে, কিন্তু সত্যি সেদিন কাবেরীকে শিলার থেকেও খুব সুন্দর দেখতে লাগে। ম্যাডাম, আপনি কি শিলার বান্ধবী হন? কারণ আপনাকে দেখতে অসাধারণ, আর তার উপর আপনাকে ওই গ্রিন কালার ড্রেসে সঙ্গীতের অনুষ্ঠানে আপনাকে খুব ভালো মানিয়েও ছিল, আর এই বিয়ে বাড়িতে আপনাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। ও মাই গড, থ্যাংক ইউ। বলছি কি, আপনি সিঙ্গেল নাকি ডাবল? রাজের কথা শুনে কাবেরী ভীষণই লজ্জা পেয়ে যায়। ঠিক তখনই সেখানে শিলা চলে আসে। রাজ, ও আমার বৌদি হয়, তাই ওকে যতই সুন্দর লাগুক না কেন তোর কোনো চান্স নেই, ঠিক আছে? আর বৌদি, তোমারও দেখছি লজ্জা নেই। আমার বন্ধু তোমাকে কমপ্লিমেন্ট করছে আর তুমি হেসে হেসে তার সঙ্গে কথা বলছো। তোমার যে আমার দাদার সঙ্গে বিয়ে হয়েছে সেটা কি তুমি ভুলে গেছো? ননদের কথা শুনে কাবেরী তখনই সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন সন্ধ্যাবেলা কাবেরী খুব সুন্দর করে তৈরি হয়। তোমার বিয়ের লেহেঙ্গাটা তো খুব সুন্দর, আমি ভাবলাম তোমার বিয়ের দিন আমার ড্রেস তোমার থেকেও সেরা হবে, কিন্তু তুমি তো আমাকে পেছনে ফেলে দিলে, কারণ তোমার এই লেহেঙ্গাটা তো আমি কোনোদিনও দেখিনি। মানে তুমি কি লুকিয়ে লুকিয়ে এই লেহেঙ্গাটা কিনেছিলে, আমাকে দেখাওনি কেন? তোমার বিয়ের লেহেঙ্গা যে এত সুন্দর হবে আমি তো ভাবতেই পারিনি। আমার এই লেহেঙ্গাটা তোমার পছন্দ হয়েছে বৌদি, তুমি পরবে? শিলার কথা শুনে কাবেরী খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুটা সময় কেটে যায়। কিছুক্ষণ পর শিলা মাথায় ঘোমটা দিয়ে বিয়ের মণ্ডপে নেমে আসে, কিন্তু ঘোমটার তলায় শিলা ভীষণ পরিমাণে ঘামতে থাকে, কারণ সে আসলে শিলা নয়, বউয়ের সাজে সে ছিল কাবেরী। কারণ শিলার বিয়ের লেহেঙ্গা পরার ফলে কাবেরীকে সবাই মিলে শিলা মনে করে বিয়ের মণ্ডপে নিয়ে চলে আসে। আমি তো খুব ভালো মতো ফেসে গেলাম। আমি ভেবেছিলাম ননদের বিয়ের দিন আমার ড্রেস সব থেকে ইউনিক হবে, কিন্তু আমাকে যে ননদের বিয়ে পরে বিয়ের মণ্ডপে এসে বসতে হবে সেটা তো আমি ভাবতেই পারিনি। এবার কি হবে? আমার তো একবার বিয়ে হয়ে গেছে, আর তো বিয়ে হতে পারে না। আসলে শিলার আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা থাকে, কিন্তু আজকে যেহেতু শিলার বিয়ে, তাই সে কিভাবে বিয়ের মণ্ডপ ছেড়ে পরীক্ষা দিতে যাবে কিছুতেই বুঝে উঠতে পারে না। তাই শিলা এই ব্যাপারটা তার বৌদিকে জানানোর পর বলে,
আমি জানি বৌদি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু তুমি প্লিজ আমাকে হেল্প করো। তুমি আমার এই বিয়ের ড্রেস পরে বিয়ের মণ্ডপে গিয়ে একটু বসে থাকো, আমি তাড়াতাড়ি গিয়ে পরীক্ষাটা দিয়ে চলে আসবো। তারপর তোমার সাথে আবার বিয়ের ড্রেস অদল বদল করে নেব। প্লিজ আমাকে হেল্প করো বৌদি, তা না হলে আমি পরীক্ষাটা দিতে পারবো না। ঠিক আছে, এতবার প্লিজ বলতে হবে না। যতই আমাদের মধ্যে হিংসের সম্পর্ক হোক না কেন, আমি তোমার ভবিষ্যতের ক্ষতি করব না। যাও, তুমি আমার ড্রেস পরে বাড়ি থেকে বেরিয়ে যাও, আর আমি তোমার ড্রেস পরে মণ্ডপে গিয়ে বসে পড়ছি। কিন্তু হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে, তা না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এভাবে ননদের বিয়ের দিন বৌদি ননদের বিয়ের ড্রেস পরে নেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেলেও শিলা বাড়িতে এসে উপস্থিত হয় না। এমন সময় কাবেরী খুবই ভয় পেয়ে যায়। কিন্তু একটা সময় হঠাৎই শিলার হবু শাশুড়ি মা বিপাশা দেবী কাবেরীকে দেখে ফেলে। এটা কি অনর্থ কাণ্ড! আমার বৌমা কোথায়? বিরতি দেবী, আপনার ছেলের বউকে আপনি শেষ পর্যন্ত মণ্ডপে বসিয়ে দিলেন। ছি, আমি ভাবতেও পারছি না আপনাদের পরিবার এতটা নোংরা। একটা বিয়ে হয়ে যাওয়া বউয়ের আবার বিয়ে দিচ্ছেন, তাও আবার কাউকে না জানিয়ে। আমার ছেলে জীবনটা এভাবে ধ্বংস করে দিচ্ছিলেন, তাই তো? এভাবে ছেলেপক্ষ শিলা এবং তার পরিবারকে অপমান করতে থাকে। আর ঠিক তখনই শিলা সেখানে চলে আসে। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ বৌদি, আজকে আমি তোমার জন্য পরীক্ষাটা দিতে পারলাম। কারণ আমি মাকে অনেকবার বলেছিলাম, মা আমার কথা শোনেনি। মায়ের কাছে আমার ভবিষ্যতের থেকে আমার বিয়েটাই বড় ছিল, কিন্তু আমি পরীক্ষাটা দিতে সক্ষম হয়েছি। যাক বাবা, তুমি আমাকে বাঁচালে। সবাই আমাকে কথা শুনিয়ে মেরে ফেলছিল। তাড়াতাড়ি চলো, তুমি তোমার বিয়ের ড্রেসটা পরে নাও। এই ড্রেসটা পরে আমি ভালো মতো ফেসে যাচ্ছিলাম। কাবেরী এবং শিলার মুখে আসল সত্য ঘটনা জানার পর কেউ আর কোনো কথা বলে না। কিছুক্ষণের মধ্যেই ননদ বৌদি দুজনই আবার নিজেদের পোশাক অদল বদল করে নেয়। আর দেখতে দেখতে খুবই ধুমধাম করে শিলার বিয়ে হয়। দেখ, আমি কিন্তু তোদেরকে বারবার করে বোঝাচ্ছি, 30 টাকা করে তোরা বিরিয়ানি এভাবে বিক্রি করিস না, তোদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তোরা দুজনেই নিজেদের মধ্যে এরকম রেষারেষি করিস না রে মা। তোরা তো নিজের বোন, এরকম ভাবে সৎ বোনের মতো নিজেদের সঙ্গে রেষারেষি করে কি লাভ হচ্ছে তোদের? মা, আমরা 30 টাকা করে বিরিয়ানি বিক্রি করছি আমাদের ভালোর জন্যই। বরং প্রথমের দিকে 2-3 মাস ক্ষতি হলেও পরে দেখবে আমি বড়লোক হয়ে যাব, আর তোমাকে আমি খুব সুখে রাখতে পারবো। তুই কি একা বড়লোক হবি? আমিও বড়লোক হয়ে যাব, আর তখন আমার মা শুধু আমার কাছেই থাকবে। তোকে মায়ের কোনো দায়িত্বই নিতে হবে না। মাত্র 1 বছর হলো তোদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল, আর এরই মধ্যে তোরা দুজনে নিজেদের মধ্যে এতটা দূরত্ব তৈরি করে ফেলেছিস। তোদের বাবা যেতে যেতে কি বলে গিয়েছিল, তোদের কি কিছু মনে আছে? রামপ্রসাদ বাবু এবং তার স্ত্রী মধুমিতা দেবী তাদের 2 মেয়ে রিমি এবং কেয়ার সঙ্গে বাস করত। তাদের 2 মেয়েকে তারা অনেক বেশি ভালোবাসতো এবং স্নেহ করত। রামপ্রসাদ বাবু ছিল বিশাল জায়গা জমি সম্পত্তির মালিক। সেই কারণেই তারা 2 বোন যখন যেটা চাইতো মুহূর্তের মধ্যেই সেটা পেয়ে যেত। অনেক বেশি ভালোবাসা এবং আদর যত্নের ফলে 2 মেয়ে বিগড়ে যায়। টেনে টুনে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তাদের 2 বোনকে কলেজে ভর্তি করা হয়েছিল, কিন্তু তারা পড়াশোনা না করায় কলেজে উঠেও বছরের পর বছর ফেল করতে থাকে। এই নিয়ে তাদের বাবা মা সবসময় দুশ্চিন্তা করে। একদিন হঠাৎ করেই 2 মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে রামপ্রসাদ বাবুর হার্ট অ্যাটাক করে। তোরা দুজনে হা করে দেখছিস কি? তাড়াতাড়ি গাড়ি বুক কর, তোদের বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। না গিন্নি, আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, আমি আর বাঁচবো না। রিমি, কেয়া, তোদের মাকে আমি তোদের কাছে ছেড়ে যাচ্ছি। তোদের কোনো ভাই নেই, তাই তোদের মায়ের দায়িত্ব তোদের 2 বোনকেই নিতে হবে। আমি কোনোদিনও তোদের মাকে কষ্ট দেইনি, তাই আমি চাই আমার অবর্তমানে তোরা তোদের মায়ের খেয়াল রাখিস। বাবা, তুমি এরকম ভাবে বলছো কেন? তোমার কিচ্ছু হবে না, আমরা তোমাকে এখনই হসপিটালে নিয়ে যাব। না রে মা, আমার কথাগুলো ভালো করে শোন। আমি তোদেরকে অনেক ভালোবাসা দিয়েছি, কিন্তু তোদেরকে মানুষের মতো মানুষ করতে পারিনি, তোদেরকে ঠিক মতো পড়াশোনা করাতে পারিনি। কিন্তু এবার তো তোদের সংসারের দায়িত্ব নিতে হবে। তোরা দুজন মিলে আমার ফলের ব্যবসাটা সামলাবি, কেমন? তাহলে তোদের সংসারে আর কোনো অসুবিধা থাকবে না। এভাবে রামপ্রসাদ বাবু তার মনের ইচ্ছা প্রকাশ করা মাত্রই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। বাবা মারা যাওয়ার পর 2 বোন তাদের বাবার ফলের ব্যবসা সামলানো শুরু করে, কিন্তু তাদের দুজনের মতের একদমই মিল ছিল না। তাই ব্যবসার কাজ সামলাতে গিয়ে তাদের দুজনের মধ্যে প্রায় সময় ঝগড়া ঝামেলা হতেই থাকে। তাই তারা দুজনেই একদিন ঠিক করে তারা আলাদা আলাদা ব্যবসা করবে। এভাবে 1 বছর পর্যন্ত তারা বিভিন্ন রকমের ব্যবসা পাল্টাতে থাকে। এর ফলে তারা তাদের বাবার টাকা ধ্বংস করার পাশাপাশি নিজেদের সময়ও নষ্ট করতে থাকে। মা,
তুমি আর চিন্তা করো না, আমাদের মধ্যে আর কোনো ঝামেলা হবে না। আমরা দুজনে মীমাংসা করে নিয়েছি। আমি বাজারে চিকেন বিরিয়ানি বিক্রি করব, আর বোন ফ্রাইড রাইস চিলি চিকেন বিক্রি করবে। কারণ আমাদের বাজারে অন্য দোকান থাকলেও চিকেন বিরিয়ানি আর ফ্রাইড রাইস চিলি চিকেনের দোকান নেই। পরের দিন থেকে রিমি এবং কেয়া দুজনেই তাদের নতুন দোকান খুলে ফেলে। তাদের বাজারে বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস চিলি চিকেনের অন্য কোনো দোকান ছিল না, কিন্তু সেখানকার মানুষজন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করত। তাই প্রথম দিন থেকে রিমির দোকানের বিরিয়ানির বেচাকেনা অনেক ভালো মতোই চলতে থাকে। 80 টাকা 80 টাকা, মাত্র 80 টাকা প্লেট চিকেন বিরিয়ানি, আমার হাতে তৈরি সুস্বাদু চিকেন বিরিয়ানি, যেমনই মজার তেমনই লোভনীয়। সবাই এসো, সবাই তাড়াতাড়ি এসো। অন্যদিকে কেয়ার কাছে গুটি কয়েক গ্রাহকরাই ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে আসে। চাইনিজ আইটেম, চাইনিজ আইটেম, আমাদের এলাকায় প্রথমবার চাইনিজ আইটেম নিয়ে আমি চলে এলাম। ফ্রাইড রাইস আর তার সাথে চাইনিজ পদ্ধতিতে তৈরি চিলি চিকেন, মাত্র 200 টাকা প্লেট, মাত্র 200 টাকা প্লেট। রিমির হাক ডাক শুনে তার কাছে অনেক কাস্টমার আসলেও কেয়ার কাছে খুব কম সংখ্যক গ্রাহকরাই আসে। এই দেখে কেয়ার মন খুবই খারাপ করে। সে কি করবে কিছু বুঝে পায় না। তখনই রিমি এবং কেয়ার কলেজের বন্ধু রাহুল সেখানে আসে। রাহুল তাদের কলেজের খুবই হ্যান্ডসাম একজন ছেলে ছিল। রিমি এবং কেয়া দুই বোনই মনে মনে রাহুলকে খুব পছন্দ করত, কিন্তু রাহুল তাদের দুজনকেই বন্ধুর মতো দেখত। যদিও তারা দুই বোন তাদের মনের কথা কখনো প্রকাশ করেনি। রাহুল কেয়ার কাছে এসে বলে, কেয়া, তুই এত বোকা কেন বলতো? তোর দিদিটা কত চালাক, তুই কিন্তু সত্যিই খুব বোকা বেরোলি। কেন রাহুল এইভাবে বলছিস কেন? আমি কি এমন করলাম যে তুই আমাকে বোকা ভাবছিস? হ্যাঁ মানছি, আমি কলেজ পাশ করতে পারিনি, ভালো নম্বরও পাইনি, কিন্তু আমার মধ্যে ট্যালেন্ট আছে বলেই তো আমি ব্যবসা করছি, তাই না? শুধু তো ব্যবসা শুরু করলেই হয় না, ব্যবসার উন্নতির কথা ভাবতেও হয়। আমাদের গ্রামে বেশিরভাগ লোকজনই কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসে, আর তাই তারা সবাই পাশের গ্রামের বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে খায়। সেই জায়গায় তোর দিদি 80 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করছে, আর তার পাশেই তুই 200 টাকা প্লেটের ফ্রাইড রাইস চিলি চিকেন বিক্রি করছিস। মানুষ কোনটা খাবে বলতো? যেটা কম দাম পাবে সেটাই তো খাবে। হ্যাঁ তাই তো, আমি তো এটা ভেবে দেখিনি। সেই জন্য সবাই 80 টাকা দিয়ে শুধু বিরিয়ানি কিনেই খাচ্ছে, আর আমাদের এখানকার লোকজন তো ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে পছন্দও করে না মনে হচ্ছে। তাই আমি বলছি, শোন, তুইও তোর দিদির মতো চিকেন বিরিয়ানি বিক্রি করা শুরু করে দে, দেখবি রিমির মতো তোরও অনেক বিক্রি হবে। কিন্তু আমার দিদি যে আমাকে দিদির কপি করতে বারণ করেছে। আমিও যদি চিকেন বিরিয়ানি বিক্রি করা শুরু করি তাহলে তো দিদির ব্যবসা ভালো মতো চলবে না, দিদির ব্যবসার তো ক্ষতি হয়ে যাবে। আর এখন যে দিদির কথা ভাবতে গিয়ে তোর এত ক্ষতি হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু এইসব ভাই বোন চলে না, শুধু নিজের ব্যবসার কথাই ভাবতে হয়। আমি বলছি শোন, তুই চিকেন বিরিয়ানি বিক্রি করা শুরু কর, আর তোর দিদি যেহেতু 80 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করছে, সেই জায়গায় কিন্তু তোকে 50 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করতে হবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমি কম দামে বিরিয়ানি বিক্রি করলে সবাই আমার কাছে এসে বিরিয়ানি খাবে, দিদির কাছে আর বিরিয়ানি খেতে কেউ যাবে না। আচ্ছা আচ্ছা চুপ কর, তোর দিদি মনে হয় এদিকেই আসছে, আমাদের কথা শুনতে পেলে কিন্তু খুব খারাপ ভাববে। অন্য কথা বল, অন্য কথা। আচ্ছা কেয়া, তোর বন্ধুকে তুই ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়াবি না? খেয়ে দেখি না তোর হাতের কেমন স্বাদ। কেয়া খুবই খুশি হয়ে রাহুলকে ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে দেয়। সত্যি কেয়া, সত্যি তোর হাতের তৈরি খাবারের দারুণ টেস্ট, দারুণ হয়েছে। আচ্ছা কত টাকা দিতে হবে জানো? তুই কি পাগল? তুই আমার এত ভালো বন্ধু, আমি কি তোর কাছ থেকে টাকা নিতে পারি? তাছাড়া তুই তো আমার এত হেল্প করেছিস, আমাকে এত ভালো একটা বুদ্ধি দিলি, তারপর আমি তোর কাছ থেকে কিভাবে টাকা নেব বল? ও, কেয়া তাহলে ফ্রিতে ফ্রাইড রাইস চিলি চিকেন খাইয়ে রাহুলকে পটানোর চেষ্টা করছে। না না, রাহুলকে তো শুধুমাত্র আমি পটাবো। রাহুল, একবার কিন্তু তুই আমার হাতের বিরিয়ানি খেয়েও দেখতে পারিস, আশা করছি তোর খুব ভালো লাগবে। আমিও কিন্তু তোর কাছ থেকে কোনো টাকা নেব না। এভাবেই রাহুল, কেয়া এবং রিমি দুজনের কাছ থেকেই ফ্রিতে অনেক অনেক খাবার খায়। রাহুল রিমিকেও কেয়ার বিরুদ্ধে উস্কে দেয়, যাতে করে তাদের দুই বোনের মধ্যে কোনো মিল না থাকে। পরের দিন থেকে কেয়া 50 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করা শুরু করে দেয়। এর ফলে গ্রামের সকলেই কেয়ার কাছ থেকে বিরিয়ানি কেনার জন্য তার দোকানে এসে ভিড় করতে থাকে। তুই তো খুব শয়তান, তুই আবার আমার ব্যবসার ক্ষতি করবি বলে উঠে পড়ে লেগেছিস। শেষ পর্যন্ত তুই আবার আমাকে কপি করছিস, আর বিরিয়ানি বিক্রি করছিস তো ঠিক আছে, কিন্তু 50 টাকায় বিরিয়ানি বিক্রি করছিস কেন? যাতে সবাই তোর কাছ থেকে বিরিয়ানি কিনে খায়। দেখ, আমি কিন্তু তোকে চিনি না, ঠিক আছে? ব্যবসার ক্ষেত্রে কোনটা বোন, কোনটা ভাই, কোনটা দিদি এসব ভাবলে চলবে না। আমি শুধুমাত্র নিজের ব্যবসার কথা ভাবছি, আর আমি কি করব না করব, কত টাকায় বিরিয়ানি বিক্রি করব, এসব তুই দেখতে আসিস না। এখন যা, আমার দোকানে অনেক কাস্টমার আছে, ওদেরকে ছাড়তে হবে। কেয়ার কথা শুনে রিমি খুবই রেগে যায়। রিমি তার দোকানে গিয়ে মন খারাপ করে বসে পড়ে। ঠিক তখনই রাহুল রিমিকে ফোন করে। রিমি তার দুঃখের সব কথাই রাহুলকে জানায়।
আমি জানি তোর বোনটা একটু ওরকমই, বরাবরই তোর উপর হিংসা করে, সবসময় তোর ক্ষতি করতেই চাই। তুই এক কাজ কর, ও যখন 50 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করছে, তুই বরং 30 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি কর, দেখবি তোর দোকানের সেল অনেক বেড়ে যাবে। মাত্র 30 টাকায় বিরিয়ানি? 30 টাকায় বিরিয়ানি বিক্রি করলে তো কোনো লাভ হবে না, উল্টো ক্ষতি হয়ে যাবে। আমি তো 1 টাকা ইনকাম করতেই পারবো না, বরং আমাকে আমার ঘর থেকে টাকা লাগাতে হবে। কিছু পেতে গেলে কিন্তু কিছু হারাতে হয়। তোর ঘর থেকে যদি টাকা লাগাতে হয় লাগা না। একবার যখন তোর দোকানটা ফেমাস হয়ে যাবে, সবাই যখন তোর দোকানের বিরিয়ানি খেতে অভ্যস্ত হয়ে পড়বে, তারপর তুই বিরিয়ানির দাম বাড়িয়ে দিবি। কিন্তু এখন তো তোর বোনকে হারাতে গেলে ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হলেও সেটা তো মেনে নিতেই হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি কাল থেকে 30 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করা শুরু করব। এভাবেই রিমি পরের দিন থেকে 30 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করা শুরু করে দেয়। এই দেখে কেয়াও আর চিন্তা ভাবনা না করেই সেও তার বিরিয়ানির দাম 50 টাকা থেকে 30 টাকা করে দেয়। এর ফলে তাদের দুই বোনের দোকানে সব সময় ভিড় লেগেই থাকে। তাদের দোকানে অনেক অনেক বিরিয়ানি বিক্রি হয়, কিন্তু এত কমে বিরিয়ানি বিক্রি করার ফলে প্রত্যেক দিনই তাদের বাড়ি থেকে টাকা নিয়ে এসে ব্যবসাতে বিনিয়োগ করতে হয়। তাদের মা বারবার করে দুই বোনকে বোঝানোর চেষ্টা করলেও তারা দুই বোন কোনো কথা শুনতে চায় না। এরকম ভাবে কিছুদিন চলার ফলে তাদের অনেক টাকার ক্ষতি হয়ে যায়। তাদের মা মধুমিতা দেবী দুই মেয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমি জানতাম তোদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না, তোদেরকে ব্যবসা করতে বলাটাই ভুল হয়েছে। 1 টাকা ইনকাম করে বাড়িতে আনতে পারছিস না, আর তোদের বাবা জমানো টাকাগুলো তোরা সব শেষ করে দিয়েছিস। এবার তোরা কি করবি না করবি আমি কিচ্ছু জানি না। কিন্তু মা, এখনো তো আমাদের 30 টাকা করে বিরিয়ানি বিক্রি করতে হবে, তবেই তো আমাদের দোকানটা ফেমাস হবে বলো। তারপর যদি আমরা 100 টাকা 200 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করি, সবাই আমাদের কাছ থেকে বিরিয়ানি কিনবে। না, আমি তোদের কোনো কথা শুনতে পারবো না। তোরা কিভাবে কোথা থেকে টাকা পাবি, কিভাবে ব্যবসা করবি তোরা বুঝে নে, কারণ তোদের বাবার জমানো টাকা সব শেষ হয়ে গেছে। এভাবে দুই বোন কিভাবে তাদের 30 টাকার বিরিয়ানি বিক্রির ব্যবসাটা চালাবে এই নিয়ে খুবই চিন্তা করতে থাকে। এই সুযোগে রাহুল একটা ষড়যন্ত্র করে ফেলে। সে সবার আগে রিমির কাছে এসে বলে, আমি থাকতে তোর আবার চিন্তা কিসের? আমি বন্ধু হয়ে তোর পাশে দাঁড়াবো না তা আবার হয়? আমি ব্যাংক থেকে তোর জন্য 50,000 টাকা লোনের ব্যবস্থা করেছি। এই নে, এখানে একটা সই করে দে। কালকে আমি তোকে 50,000 টাকা দিয়ে যাব। যে করেই হোক একে কিন্তু হারাতেই হবে। কেয়ার কাছে তো টাকা নেই, তাই ও ব্যবসা করতে পারবে না, আর তুই তোর ব্যবসা কন্টিনিউ কর। সত্যি রে রাহুল, তুই কিন্তু খুব ভালো। তোর মতো ভালো বন্ধু পাওয়াটা ভাগ্যের ব্যাপার। রিমি রাহুলের কথা শুনে ওই ডকুমেন্টে সিগনেচার করে দেয়। অন্যদিকে রাহুল কেয়ার কাছে গিয়ে ঠিক একই কথা বলে এবং কেয়াকেও অন্য একটা ডকুমেন্টে সিগনেচার করতে বলে। দুই বোন মিলে মনে মনে খুবই খুশি ছিল এবং তারা মনে মনে একটাই কথা ভাবছিল, ওর কাছে তো কোনো টাকা নেই, রাহুল আমাকে কালকে 50,000 টাকা এনে দেবে আর আমি নতুন করে আবার ব্যবসা শুরু করব। দিদি আর কিছুতেই আমার কাছে পেরে উঠবে না। কিন্তু পরের দিন সকাল হতে না হতেই রাহুল সঙ্গে করে কয়েকজন উকিলকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে রিমিদের বাড়িতে উপস্থিত হয়। তাড়াতাড়ি বাড়িটা খালি কর, এই বাড়িটা এবার আমার, এই বাড়িতে এবার আমরা থাকবো। রাহুলের কথা তারা কেউই কিছু বুঝতে পারে না। তারা উকিলের দেওয়া ডকুমেন্টগুলো দেখে অবাক হয়ে যায়। মানে, তুই এটা কিভাবে করতে পারলি? আমাদের বাড়ি, আমাদের সম্পত্তি সব তোর নামে হয়ে গেল। তুই আমাদের সাথে ধোঁকাবাজি করলি। হ্যাঁ করেছি, কারণ আমি খুব ভালো করেই জানতাম তোদের দুজনের মধ্যে কোনো মিল নেই। তোদের বাবা মারা যাওয়ার আগে ওদের সমস্ত জায়গা জমি তোদের দুই বোনের নামে ভাগ করে দিয়ে গিয়েছিল। সেই জন্য আমি সবসময় তোদের দুই বোনকে এক অপরের বিরুদ্ধে উস্কে দিয়েছি, আর সুযোগ বুঝে ব্যাংকের লোনের নাম করে বাড়ির দলিলপত্র সবকিছুতেই তোদের সিগনেচার করিয়ে নিয়েছি। এখন এই বাড়ির মালিক শুধুমাত্র আমি, বুঝেছিস? রাহুলের কথা শুনে রিমি, কেয়া এবং তাদের মা খুবই কান্নাকাটি করতে থাকে। রিমি এবং কেয়া মনে মনে তাদের ভুল বুঝতে পারে। তারা একে অপরকে বিশ্বাস না করে এবং অন্যের কথা শুনে নিজেদের ক্ষতি করে ফেলেছিল। 30 টাকায় বিরিয়ানি বিক্রি করার জন্য তাদেরকে এত বড় মাসুল দিতে হবে তারা কল্পনাও করতে পারেনি। এখন তাদের কাছে শুধুমাত্র আফসোস করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না।